হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা পোটেনশিওমিটার সম্বন্ধে আলোচনা করব। এই পোটেনশিওমিটার ভীষণই ইম্পর্টেন্ট একটি ডিভাইস বলতে পারো এবং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। আমরা অলরেডি দুটো ডিভাইস পড়েছি, ওয়েস্টার্ন ব্রিজ, মিটার ব্রিজ এবং পোটেনশিওমিটার এখন আমরা পড়ব। খুব ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবে। পোটেনশিওমিটার অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি এটা একটা ডিভাইস, কিন্তু আমরা যদি ডিভাইস বলি সেটা সেই ক্ষেত্রে সঠিক বলা হবে না, এটাকে এক ধরনের সার্কিট বলা যেতে পারে। কেন কি, পোটেনশিওমিটারের সাহায্যে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করি। এছাড়াও আমাদের কাছে দুটো ইনস্ট্রুমেন্ট রয়েছে, ভোল্ট মিটার রয়েছে, কিন্তু আমরা ভোল্ট মিটারের জায়গায় পোটেনশিওমিটার ইউজ করি যখন আমরা অ্যাকুরেট ভ্যালু মেজার করতে চাই। কেন কি, পোটেনশিওমিটার তুমি যদি ইউজ করতে চাও তাহলে তোমাকে প্রথমে একটা সার্কিট তৈরি করতে হবে। ঠিক আছে, আমি ব্যাপারগুলো ধীরে ধীরে বলবো। তো প্রথমে দেখো, আমি এখানে ডেফিনেশন লিখেছি। ডেফিনেশন ইন দ্য সেন্স মানে ওর কাজগুলো লিখেছি। যেহেতু একটা ইলেকট্রনিক সার্কিট এর মাধ্যমে মেজার করা হয়, তাহলে আমি যে কাজগুলো করা হয় সেগুলোই তুলে ধরেছি। আ পোটেনশিওমিটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট মেজার, দেখো আমি বোল্ড করেছি, ইএমএফ অফ আ সেল, ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড কম্পেয়ার দ্য ইএমএফ অফ ভেরিয়াস সেল। এই তিনটে কাজ মূলত পোটেনশিওমিটার করে। আমি আবারও বলছি, ইএমএফ মেজার, কম্পেয়ারিং ইএমএফ ও ভেরিয়াস সেল অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই তিনটে জিনিস কিন্তু আমাদের পোটেনশিওমিটার মেজার করতে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, কারণ 4 নম্বর অপশনটা দেবে আলাদা রকম, সেটাকে তোমাকে চুজ করতে হবে যে ওটা পোটেনশিওমিটার কাজ করে না। পোটেনশিওমিটার আরেকটা স্পেশাল ক্যারেক্টার তুমি যদি জানতে চাও, পোটেনশিওমিটার মেজার পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এনি টু টার্মিনালস। আমি তোমাদের টার্মিনালসগুলো অলরেডি আগে বুঝিয়েছি, পজিটিভ নেগেটিভ টার্মিনালস অফ আ সার্কিট প্রিসিয়াসলি অ্যাজ ইটস ডাজ নট ড্র এনি কারেন্ট ফ্রম দ্য সার্কিট। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললো এখানে? ডাজ নট ড্র এনি কারেন্ট ফ্রম দ্য সার্কিট। এটাই হচ্ছে স্পেশালিটি হচ্ছে তোমার পোটেনশিওমিটার আর ভোল্টামিটারের মধ্যে। ভোল্টামিটার দ্বারা যখন আমরা মেজার করতে চাই তখন কি করে বলতো? ভোল্টামিটার যে আমাদের ডিফ্লেকশন শো করবে, ভোল্টমিটারে যে ডিফ্লেকশনটা শো করবে, তার জন্য ভোল্টমিটার কিছু পরিমাণ কারেন্ট কনজিউম করে। কারণ কারেন্ট যদি না দেওয়া হয় ভোল্টমিটারকেও তো মেজার করতে পারবে না, তাহলে ও কিন্তু কিছু পরিমাণ কারেন্ট কনজিউম করছে। বাট পোটেনশিওমিটার এমন একটি ইলেকট্রনিক ডিভাইস বা সার্কিট যেটা কি করছে, নিজে থেকেই মানে সোর্স নিচ্ছে, নিজে থেকেই অ্যাক্টিভ হচ্ছে। এক্ষেত্রে কোনো রকম কারেন্ট আমাদের যে নির্ণেয় বা যেটা থেকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করব, সেখান থেকে কোনো রকম কারেন্ট কিন্তু ড্র করে না। পোটেনশিওমিটারের স্পেশালিটি হচ্ছে এটা। তুমি দেখো দুটো ডায়াগ্রাম যদি এখানে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এই যে প্রথমে যে ডায়াগ্রামটা দেখো, এখানে লিখেছি আমি প্রাইমারি সার্কিট, ভালো করে খেয়াল করো, এটা প্রাইমারি সার্কিট লিখেছি। এখানে সেকেন্ডারি সার্কিট। সেকেন্ডারি সার্কিটটা হচ্ছে তোমার কাছে গিভেন সার্কিট, মানে ওই সার্কিট থেকেই তোমাকে পোটেনশিয়াল ডিফারেন্স মানে ইএমএফ মেজার করতে হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করতে হবে, সেকেন্ডারি সার্কিটটা। আর প্রাইমারি সার্কিটটা হচ্ছে তোমার পোটেনশিওমিটারের স্ট্রাকচার। একটা পোটেনশিওমিটার সাধারণত কি কি থাকে? প্রথমত তোমার একটা ইয়ে থাকবে, ব্যাটারি থাকবে। এটা একটা ব্যাটারি থাকছে। তোমার কাছে একটা কি থাকবে যেটার দ্বারা তুমি ওটাকে চালু করতে পারবে কিংবা বন্ধ করতে পারবে। তোমার কাছে একটা রিওস্টেট থাকবে। রিওস্টেট ইন দ্য সেন্স একটা রেজিস্ট্যান্স, যেটার মাধ্যমে তুমি কারেন্ট ফ্লো কতটা করবে সেটার মানে তুমি রেজিস্ট্যান্স বাড়িয়ে কমিয়ে তুমি কিন্তু কারেন্ট ফ্লোটাকে নিজের মতো করাতে পারবে ওই সার্কিটটার ভেতরে। বোঝা গেল বিষয়টা? আর আমরা অলরেডি একটা শিখেছিলাম জকি। জকি থাকবে অবশ্যই, কারণ এই জকির মাধ্যমে তোমাকে কিন্তু মেজার করতে হবে। এইখানে যে এবি যেটা দেখছো না, এবি লেন্থটা ভালো করে খেয়াল করো। এই যে এবিটা কিন্তু একটা ওয়্যার, একটা তার, ঠিক আছে? এবার এই তারটা কিসের তৈরি তার হবে? এর আগেও আমি তোমাদের শিখিয়েছিলাম, মিটার ব্রিজেও বলেছিলাম এই সেম কোয়ান্টিটির কিন্তু তার ব্যবহার করা হবে। আমি সেগুলো লিখেছি। তাহলে আমাদের প্রাইমারি যে সার্কিটটা দেখছো সেটা হচ্ছে পোটেনশিওমিটারের সার্কিট, আর সেকেন্ডারি যে সার্কিটটা দেখছো, নিচে যে সার্কিটটা দেখছো, সেটা কিন্তু আমাদের যে গিভেন সার্কিট, সেই সার্কিট থেকে আমাদের সমস্ত কিছু বের করতে হবে। ওকে, বোঝা গেল? চলো তারপরে স্টেজে বলছে বেসিক ফর্ম অফ পোটেনশিওমিটার অ্যান্ড প্রিন্সিপাল। কোন প্রিন্সিপালের উপর কাজ করে এবং পোটেনশিওমিটার কী কী দ্বারা গঠিত এবং কীভাবে কাজ করে, পুরোটা এখানে ডিটেলসে বলা আছে। দেখো, মনোযোগ সহকারে দেখো। ইটস কনসিস্ট আ ওয়্যার, যেটা হচ্ছে কনস্ট্যান্টাইন বা ম্যাগানিনের তৈরি হবে অবশ্যই। আমি এর আগের দিনও বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো ওয়্যার, এগুলো দুটোই কিন্তু অ্যালয়। এইগুলোর কিন্তু তারগুলো আমরা সাধারণত ব্যবহার করি কারণ এদের রেজিস্ট্যান্স অনেকটা বেশি এবং এরা আবহাওয়ার সঙ্গে মানে টেম্পারেচারের সঙ্গে কোনো রকম ডিফ্লেকশন শো করে না।
ইন জেনারেল। ওই কারণে এগুলো নেওয়া হয়, কারণ কি তুমি যদি রেজিস্ট্যান্স বা টেম্পারেচার এগুলোর দ্বারা এফেক্টিভ হয়ে যায় আমাদের তারটা, তাহলে কিন্তু তো তোমার সঠিক মেজারমেন্ট পাবে না, বুঝলে? এই কারণে কিন্তু এই দুটো আমাদের ইউজ করা হয় ইন জেনারেলি, কনস্ট্যান্টাইন আর একটা হচ্ছে মেগানিন। ম্যাগানিনের অ্যালয়ের তার ব্যবহার করা হয়। এবং এখানে মাথায় রাখতে হবে তুমি যে তারটা ব্যবহার করবে তার ক্রস সেকশনাল এরিয়া কিন্তু ইকুয়াল হতে হবে, ইউনিফর্ম। ইউনিফর্ম ইন দ্য সেন্স ইকুয়াল হতে হবে, তোমাকে ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়ার তারটা হতে হবে, বোঝা গেল? এবারে দেখো এই যে আমি যদি এখানে দেখো ভালো করে খেয়াল করো, এই যে এ থেকে শুরু হয়েছে, ভালো করে খেয়াল করো এই যে ডায়াগ্রাম থেকে খেয়াল করো, এ থেকে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে কোথায়? বি পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? এবার দেখো এই এ পয়েন্ট থেকে আমরা যদি 10 মিটার তারকে একবারে লম্বালম্বি মানে জোড়া লাগাতে চাই, তাহলে তো অনেকটা জায়গা নিয়ে নেবে, তাই না? তাই এগুলোকে কি করে এইরকমভাবে বেঁকে মানে পেঁচানো ভাবে, দেখো এ থেকে প্রথমে ধরো আমি যদি এই পয়েন্টটাকে বলি, এই পয়েন্টটাতে আসলো, দেখো আমি স্টার দিয়েছি একটা, এখান থেকে এই যে দেখছো একটা, এটা কিন্তু একটা কপারের পাত দেওয়া আছে, এটা কপারের পাত, এখানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আবার এই পয়েন্ট থেকে নিয়ে আবার একটু ঘুরিয়ে নিয়ে আবার এইখানে একটা কপারের পাতের সঙ্গে এখানে একটা পয়েন্টে অ্যাড করা হলো, আবার এইখান থেকে এই কপারের পাতে অ্যাড করে নিয়ে আবার এইভাবে কিন্তু দেখো কতগুলো কপারের পাত নেওয়া হচ্ছে, এবং 10 মিটার তারটাকে কিভাবে একটা সার্কিট বানানো হচ্ছে, বুঝতে পারছো কিভাবে ব্যবহার করা হচ্ছে এই তারটাকে? এইভাবে কিন্তু তোমার 10 মিটার মিনিমাম, আমি বলছি তুমি অনেক বেশিও নিতে পারো, সেক্ষেত্রে আরও ভালো অ্যাকুরেট যদি মেজার পেতে চাও তাহলে তোমার লেন্থটা কিন্তু বাড়াতে হবে, যত বেশি পরিমাণ লেন্থ নেবে তত বেশি অ্যাকুরেট ভ্যালু পাবে, মাথায় রাখতে হবে ব্যাপারটা, বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা 10 মিটার বা 10 মিটার যে তারটাকে সেটাকে আমরা এইভাবে সাজাতে পারি, বোঝা গেল? এবারে এখানে কি করা হচ্ছে, একটা রিওস্টেট ব্যবহার করা হবে, আমি তোমাকে বললাম রিওস্টেট থাকবে এবং একটা ড্রাইভার সেল থাকবে, এই যে ড্রাইভার সেল এটা হচ্ছে ড্রাইভার সেল, এটা তোমার রিওস্টেট, আর এটা হচ্ছে তোমার কি একটা কি পয়েন্ট থাকছে। এই হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচার অফ পোটেনশিওমিটার। দেখো এখানে কিন্তু রিজনটা বলে দেওয়া আছে যে আমরা কেন কনস্ট্যান্টাইন এবং মেগানিন ব্যবহার করি। মেগানিন আর ইউজড অ্যাজ পোটেনশিওমিটার, কনস্ট্যান্টাইন এবং মেগানিন are used as potentiometer wire because they passes high specific resistance and low temperature coefficient, and its work principle of পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটার ক্ষেত্রে প্রিন্সিপালটাকে তোমাকে উল্লেখ করে দিয়েছি, তিনটের ক্ষেত্রেই কিন্তু আমাদের সিলেবাসে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে প্রিন্সিপাল জানতে হবে, সঙ্গে জানতে হবে তার অ্যাপ্লিকেশন। দেখো এখানে প্রিন্সিপালটা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে, প্রিন্সিপাল অফ পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের উপরে কিন্তু আমাদের এটা নির্ভরশীল। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমাদের এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা স্লাইডে কিন্তু তুমি ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবে প্রত্যেকটা স্লাইডে। চলো এবারে দেখো আমি এখান থেকে কিছু ফর্মুলা অবটেন করব। অলরেডি আমি এখন পুরো ডায়াগ্রামটাকে নিয়ে চলবো না, এখন ডায়াগ্রামটার শর্ট একটি ডায়াগ্রাম আমরা ড্র করতে করতে এগিয়ে যাব। দেখো এটা কিন্তু আমার তোমার হচ্ছে ইএমএফটা, মানে ইন জেনারেল হচ্ছে তোমার সার্কিটের পোটেনশিওমিটারের, আমরা পোটেনশিওমিটার নিয়ে এখন কাজ করছি। এটা হচ্ছে আমার বেসিক পোটেনশিওমিটার এবং এটা হচ্ছে তার, এই যে তারটা, তারের লেন্থ দেওয়া আছে এল, এবং এই আমি ধরে নিচ্ছি যে এর ভেতর দিয়ে এই যে প্রথম যে সার্কিটটা করা হয়েছে এটা পোটেনশিওমিটারের সার্কিট, হ্যাঁ, সেই সার্কিটের ভেতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার আমরা ওহমস ল থেকে কি জানি বলতো, ভি ইকলস টু আই আর, আর ভি ইকলস টু আই রো এল বাই এ, কেন কি আর ইকলস টু আমরা জানতাম না, আর ইকলস টু আমরা কি শিখেছিলাম যে আর ইজ ইকলস টু রো ইন্টু এল বাই এ, তাই তো, এটা আমরা শিখেছিলাম লেন্থ বাই এরিয়া। সেই আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখো ভি ভ্যারিজেস এল কেন করেছি, কেন দেখো এই যে এই সার্কিটটা দেখছো ভালো করে খেয়াল করো, এই সার্কিটের ভেতরে যে প্রবাহিত কারেন্ট আই সেটা কিন্তু কনস্ট্যান্ট, আই একই পরিমাণ কারেন্ট কিন্তু প্রবাহিত হবে উইদাউট লসিং দ্য কারেন্ট। ওকে, এবার ক্রস সেকশনাল এরিয়া তো চেঞ্জ হওয়ার দরকার নেই, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমরা লেন্থটা নিয়ে কাজ করব, আমরা পোটেনশিওমিটারে লেন্থটা নিয়ে কাজ করব, এবং ক্রস সেকশনাল যে এরিয়া, তারের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা কিন্তু ফিক্সড থাকতে হবে, ইউনিফর্ম থাকতে হবে, কখনোই চেঞ্জ করা যাবে না। তবে তুমি লেন্থ চেঞ্জ করতে পারো, লেন্থ চেঞ্জ করতে পারো, তাহলে আলটিমেটলি আমার কি হচ্ছে দেখো তো, এই পুরো তিনটে টার্মই কনস্ট্যান্ট থাকে যাচ্ছে না, আই এ এবং এই রেজিস্টিভিটি, এই তিনটেই তো কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। এই তিনটে কনস্ট্যান্টকে আমি যদি তুলে দিই তাহলে একটা তোমার হচ্ছে ডাইরেক্ট ভেরিয়েশনের সিম্বল আসবে। এইবার এই ডাইরেক্ট ভেরিয়েশন সিম্বলটাকে তুমি যদি তুলে দাও তাহলে কি হবে, একটা তুমি কনস্ট্যান্ট পাবে। সেই কনস্ট্যান্টটাকে কি লেখা হচ্ছে দেখো, কে দ্বারা ডিনোট করা হচ্ছে, কনস্ট্যান্টটাকে কে দ্বারা ডিনোট করা হচ্ছে, তাহলে কে ইকুয়ালস টু কি পেলাম, ভি বাই এল। এই যে ভি বাই এল পেলাম, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এটার উপর ডিপেন্ড করেই তোমার পোটেনশিওমিটার কাজ করে। আমি এখনই বলছি, এই কে ইকুয়ালস টু ভি বাই এল, এই যে কে এর ভ্যালুটা পেলে ভি বাই এল, এই কেটাকেই কিন্তু বলা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আমি আবারও বলছি, এই কেটাকেই কিন্তু বলা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এবং এই কেটার ভ্যালু কি
তোমার হচ্ছে ইএমএফ বাই তোমার লেন্থ অফ দ্য ওয়্যার, ইএমএফ বাই লেন্থ অফ দ্য ওয়্যার, ভালো করে মনে রাখতে হবে ইএমএফ বাই লেন্থ অফ দ্য ওয়্যার। এই দেখো ভি, ভি বাই এল, ভি বাই এল, কে ইজ ইকুয়ালস টু ভি বাই এল। এইটা কিন্তু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলছি। এখান থেকে আসতে পারে যে তোমার ইউনিটটা কি, এই যে আমরা পেলাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এই যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ইউনিটটা কি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ইউনিট হবে তোমার ভোল্ট মিটার, ভোল্ট বাই মিটার। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের যে ইউনিটটা সেটা হচ্ছে তোমার ভোল্ট পার মিটার। ওকে, চলো নেক্সট। এখানে এবারে অঙ্ক একটা করে নেবো আমরা। দেখো, দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি সার্কিট অফ দ্য পোটেনশিওমিটার 0.2 অ্যাম্পিয়ার। ভালো করে খেয়াল করো, এখানে যে আমার কারেন্টের বলা আছে পরিমাণ সেটা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, তাই তো? ভালো কথা। বলা আছে দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে তোমার রো, তাই তো? স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ গিভেন, দ্যাট ইজ 4 × 10⁻⁻7 ওহম মিটার, তাই তো? এখানে লেখা আছে ওহম মিটার, ওহম মিটার। আচ্ছা, তারপর দেখো ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে। ক্রস সেকশনাল এরিয়া মানে কি, এ দেওয়া আছে কত, 8 × 10⁻⁻7 মিটার স্কোয়ার। তোমাকে কি জিজ্ঞাসা করতে বলেছে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তোমাকে বের করতে বলেছে। ভালো করে খেয়াল করো, আমাকে বের করতে কি বলেছে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমরা একটু আগে দেখলাম না, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের জন্য কি দেখেছে? দেখো তো, চেষ্টা করো। আমরা একটু আগে দেখলাম যে ভি ইজ ইকুয়ালস টু, আমরা একটু আগে দেখলাম যে ভি ইজ ইকুয়ালস টু I ইন্টু রো এল বাই এ ফার্স্টে, তারপর তো ওটাকে মডিফাই করে আমরা নতুন কে পেলাম, তাই তো? কিন্তু আমরা এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমরা যদি এখান থেকে একটু বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে কীভাবে লিখতে পারি না? দেখো তো, ইমপ্লাইজ করে ভি বাই এল ইজ ইকুয়ালস টু আই ইন্টু রো বাই এ। দেখো, ভি বাই এল মানে কি আমরা লিখতে পারি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ কে, ইজ ইকুয়ালস টু আই এর ভ্যালুটা বসিয়ে দাও 0.2। দেখো, তুমি সরাসরিও করতে পারো, কোনো অসুবিধা নেই। রো এর ভ্যালুটা 4 × 10⁻⁷। আমি একটাও কঠিন প্রবলেম তুলিনি, যেগুলো খুব সহজে করে দেওয়া যাবে ইন এক্সামে সেগুলোই আমি তুলেছি। অনেক কঠিন কঠিন প্রবলেম রয়েছে চ্যাপ্টারটাতে, তবে আমি সেগুলো তুলিনি, ওগুলো দরকার নেই, খুব বেশি করার দরকার নেই। এটা কেটে গেল, 4 দিয়ে কেটে গেল, এটাকে 2, এই 2 দিয়ে এটাকে কেটে গেল, তাহলে 0.1, 0.1। তাহলে কে এর ভ্যালু আমি কি পেলাম? 0.1 ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার পেয়ে গেলাম। তাহলে আমাদের দিস ইজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট বলেছে, দেখো প্রথম আমরা তিনটে জিনিস মেজার করতে পারি, তিনটেই আলোচনা করবো ধীরে 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 ধীরে। মেজার অফ ইএমএফ অফ আ সেল, প্রথমে আমরা একটা সেলের ইএমএফটা মেজার করব। এবার দেখো, প্রাইমারি যে সেলটা, প্রাইমারি যে সার্কিটটা ছিল সেটা আমাদের পোটেনশিওমিটারের সার্কিট ছিল। এবার দেখো সেকেন্ডারি যে সার্কিটটা ছিল সেটা যে রিকোয়ার্ড সার্কিট, সেখান থেকে আমাদের সমস্ত কিছু মেজার করতে হবে। দেখো, ফার্স্ট যে মেজারমেন্ট, সেখানে আমাদের তিনটে কি পয়েন্ট মাথায় রাখতে হবে, এবং সেই কি পয়েন্টগুলো থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। দেখো, কি কি মাথায় রাখতে হবে? 1 নাম্বার, অবটেন নাল পয়েন্ট অন দ্য ওয়্যার। আমাদের যে তারটা দেওয়া থাকবে সেই তারের উপর একটা নাল পয়েন্ট, মানে যেই পয়েন্টে গ্যালভানোমিটার কোনো রকম ডিফ্লেকশন শো করবে না, সেই পয়েন্টটা খুঁজে নিতে হবে। মানে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে সেই মানে নাল পয়েন্টের যে ডিস্টেন্সটা, যে লেন্থটা, সেটা কিন্তু খুঁজে পেতে হবে প্রথমত। ফার্স্ট ইএমএফ নির্ণয় করার ক্ষেত্রে প্রথম যেটা ক্রাইটেরিয়া, প্রথমে নাল পয়েন্ট খুঁজে পেতে হবে তোমার লেফট হ্যান্ড সাইড থেকে, মাথায় রাখবে। তারপরে polarity of battery should be equal to the cell. What is the meaning of this? মাথায় রাখতে হবে, এই যে তুমি ব্যাটারিটা ইউজ করছো, এই ব্যাটারির দেখো এই যে টার্মিনালটা, তোমার যে এই টার্মিনালটা, এটা কি নেগেটিভ টার্মিনাল? এইটা যদি নেগেটিভ টার্মিনাল হয়, তোমার যে সেকেন্ডারি সেলটা আছে সেটারও অবশ্যই প্রথমে নেগেটিভ টার্মিনাল থাকতে হবে। নেগেটিভিটির সঙ্গে নেগেটিভ, পজিটিভের সঙ্গে পজিটিভ, একদম সেম ভাবে থাকতে হবে, নইলে কিন্তু নট পসিবল বা নান অফ দিস অ্যাবাভ অ্যান্সার চলে আসবে। ওকে, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি বলেছে? ব্যাটারি অফ ইএমএফ। ভালো করে খেয়াল করো, ব্যাটারিজ অফ ইএমএফ। তুমি যে ব্যাটারিটাকে ইউজ করছো, সেই ব্যাটারির যে ইএমএফটা পাবে সেটাকে অবশ্যই তুমি যে সেলটাকে ইউজ করছো সেকেন্ডারি সার্কিট থেকে, সেই সার্কিটের সেলের থেকে অবশ্যই অবশ্যই বেশি হতে হবে। ভালো করে খেয়াল করো, আমি আবারও বলছি, এখানে যে ভ্যালুটা পাবে, এর ভ্যালুটা অবশ্যই এটার থেকে বড় হতে হবে, তবেই কিন্তু তুমি মেজার করতে পারবে ইএমএফ এই সেলটার ক্ষেত্রে। বোঝা গেল কি বলতে চাইলাম আমি? আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এই বিষয়গুলো থেকে।
ওকে, এই তিনটে জিনিসকে তুমি যদি মাথায় রেখে চলতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটার সলিউশন তুমি মানে হামেশাই বের করে দিতে পারবে। তাহলে আমাদের তিনটে জিনিসকে মাথায় রাখতে হবে, বোঝা গেল? এবার এখান থেকে দেখো, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের এখান থেকে বলবো, ভালো করে খেয়াল করো। এখানে যদি আমি একটা জিনিস এখানে দেখো, এটা ধরো, এইটা হচ্ছে তোমার, এখানে একটা জিনিস বলে দিই খুব সুবিধা হবে তাহলে। এইটা ধরো জিরো, মানে এখানে যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্সটা ভি হবে, এটা জিরো, এটা বি, পজিটিভ যেহেতু টার্মিনাল, তাই না? এখানে যেহেতু কোনো রকম রেজিস্ট্যান্স আমরা শো করছি না, তাহলে পুরো পোটেনশিয়াল, মানে এখানে যে পোটেনশিয়াল ড্রপটা হবে সেটা কিন্তু এখানে ভি হবে, পজিটিভ এখানে ভি হবে, আর এখানে এই সাইডটাতে জিরো হবে, এই টার্মিনালে জিরো হবে, এই টার্মিনালে তোমার ভি হবে, তাই তো? এই টার্মিনালে জিরো, এই টার্মিনালে ভি, এটা হলো। এবার এই যে লেন্থ বরাবর দেখছো, পুরো লেন্থটা কত? এল। তাহলে এই পুরো লেন্থ বরাবর, মানে আমি যদি ইউনিটারি মেথড করতে চাই, মানে ধরো আমি যদি এরকমভাবে লিখতে চাই যে লেন্থ, আমাদের লেন্থটা দেওয়া আছে, লেন্থ লেখা আছে, এবং এখানে পোটেনশিয়াল ড্রপ লেখা আছে, পোটেনশিয়াল ড্রপ। আমি যদি এইটা করতে চাই, ভালো করে খেয়াল করো, আমার যখন লেন্থটা এল, তখন আমার পোটেনশিয়াল ড্রপটা কত? ভি। কারণ পুরো পুরো পোটেনশিয়াল ডিফারেন্সটাই তো এখানে আসছে না, কারণ এখানে তো কোনো ধরনের রেজিস্ট্যান্স আমরা শো করছি না। তাহলে এই পুরো লেন্থ বরাবর যে আমার যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে এল। তাহলে এল লেন্থের জন্য তুমি পোটেনশিয়াল ড্রপ পাচ্ছ হচ্ছে ভি। তুমি ওয়ান লেন্থের জন্য কত পাবে পোটেনশিয়াল ডিফারেন্স? তাহলে ভি বাই এল, তাই না? ভি বাই এল। আর তুমি এক্স লেন্থের জন্য তাহলে কত পাবে পোটেনশিয়াল ডিফারেন্স? ভি এক্স বা ভি বাই এল ইন্টু এক্স, ভি বাই এল ইন্টু এক্স। এইটাকে ইউজ করে আমরা কিন্তু অনেক অনেক অঙ্ক করে ফেলবো, ভি বাই এল ইন্টু এক্স। এই যে পোটেনশিয়াল ড্রপটা পেলে, এই পোটেনশিয়াল ড্রপটা যখন পাবে, তখনই তো তোমার এই যে গ্যালভানোমিটারটা কি হবে? কোনো রকম ডিফ্লেকশন শো করবে না, কোনো রকম ডিফ্লেকশন শো করবে না, তাই না? তাহলে এইটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? নিশ্চয়ই ই। কেন কি? এই যে তুমি পেলে পোটেনশিয়াল ড্রপ, এই পোটেনশিয়াল ড্রপটা যখন এই দুটো টার্মিনালের পোটেনশিয়াল ড্রপের সঙ্গে ইকুয়াল হবে, তখনই তো গ্যালভানোমিটার কোনো রকমের ডিফ্লেকশন শো করবে না, তাই না? কারণ দেখো, এইখানে এতটুকু লেন্থে তুমি মানে জকিটাকে সরাচ্ছিলে, সরানোর পর এই পয়েন্টে যখন গেলে তখন দেখলে যে গ্যালভানোমিটার কোনো রকম ডিফ্লেকশন শো করছে না। তার মানে এই যে তুমি এই যে এই পয়েন্টটা পেলে, এতটা যে লেন্থ পেলে, এইখানে যে তোমার পোটেনশিয়াল ড্রপটা, এই লেন্থে তোমার যে পোটেনশিয়াল ড্রপটা, সেই পোটেনশিয়াল ড্রপটা এইখানকার যে পি কিউ লেন্থটা পোটেনশিয়াল ড্রপের সঙ্গে কি হবে? ইকুয়াল হবে। ইকুয়াল হবে না? মানে আমি আলটিমেটলি তোমাকে যেটা বলতে চাইছি যে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস তুমি যদি এ বি দেখো, হ্যাঁ, এটা তখনই ইকুয়াল হবে যখন গ্যালভানোমিটারটা কোনো রকম ডিফ্লেকশন শো করবে না। আমি ধরে নিচ্ছি যে আমার এই লেন্থে এসে কোনো রকম ডিফ্লেকশন শো করছে না, তাহলে আমার এই ক্ষেত্রে কি হবে? পোটেনশিয়াল ড্রপটা কি হবে? এর সাথে পি কিউ এর সঙ্গে সমান হয়ে যাবে, তাই না? আমি ওটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারি না আমরা, ভি বাই এল ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু ই, যেটা একটু আগে বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে কিন্তু এই কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা প্রচুর অঙ্ক করে ফেলবো। যারা বুঝতে পারছো না, এটা একটু ডিফারেন্ট টাইপসের চ্যাপ্টার, তোমাকে বারবার করে দেখতে হবে, তবে কিন্তু এটা অনেকটা ক্লিয়ার হবে, বোঝা গেল? চলো নেক্সট, এবারে প্রবলেম করবো আমরা। দেখো, সেই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম যেগুলো নিয়েছি আমি। প্রবলেমটা বলেছে এখানে দুটো ডায়াগ্রাম শো করেছে, এবং দুটো ডায়াগ্রামের বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই যে প্রথম ডায়াগ্রাম বলেছে তুমি ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, তোমাকে ভ্যালু অফ এক্স এর ভ্যালু বের করতে হবে দুটোর ক্ষেত্রে। ভালো করে খেয়াল করো, দুটোর ক্ষেত্রে এক্স এর ভ্যালু বের করতে হবে। ভালো কথা। আমরা ইন জেনারেল যে ফর্মুলাগুলো দেখেছি, প্রথমে আমরা দেখবো যে এই পয়েন্ট, এই টার্মিনাল, দেখো আমি আমার পেনটাকে খেয়াল করবে, এবং এই টার্মিনাল, এই দুটো টার্মিনালের যে পোটেনশিয়াল ড্রপ সেটা কি হবে? নিশ্চয়ই 30 ভোল্টস হবে। এখানে 30 ভোল্ট, এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট। কেন কি? মাঝখানে তো কোনো ধরনের রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা কি হবে? এখানে 0 ভোল্ট হবে, এখানে 30 ভোল্ট হবে। কেন কি? এই 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 যে এখানে কত দেওয়া আছে? ইএমএফ কত দেওয়া আছে? 30। এটা দেখো পজিটিভ টার্মিনাল, এটা তোমার নেগেটিভ টার্মিনাল, তাহলে এই সাইডে ওই কারণে 0 ভোল্ট হলো, এই সাইডে ওই কারণে তোমার 30 ভোল্ট হলো। ওই পুরো ইএমএফটাই কিন্তু এই লেন্থ বরাবর ড্রপ করবে, ঠিক আছে? এবার দেখো, আমাদের গ্যালভানোমিটারটা দেখো অলরেডি নাল ডিফ্লেকশন শো করছে এই পয়েন্টে এগুলো দেওয়া আছে অলরেডি, এই পয়েন্টে তোমার নাল ডিফ্লেকশন শো করছে। যদি নাল ডিফ্লেকশন শো করে, আমরা একটু আগে দেখলাম ভি বাই এল ইন্টু এক্স, এক্স ইন দ্য সেন্স তোমার যেই লেন্থটা দেওয়া থাকবে, দেখো এখানেও বলে দেওয়া আছে, এক্সই বলে দেওয়া আছে, ইজ ইকুয়ালস টু ই, তাই না? তাহলে ভি এর ভ্যালু কত? এখানে 30, এল এর ভ্যালু কত? এখানে 10, এক্স এর ভ্যালু আমরা জানি না, বের করতে হবে এক্স,
ইজ ইকুয়ালস টু ই এর ভ্যালু কত এখানে দেওয়া আছে 12 এই দেখো ই এর ভ্যালু 12, এই যে ই এর ভ্যালু 12 ইজ ইকুয়ালস টু ই, আমরা এটাকে ই বলতে পারি। তাহলে এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো এখানে কি পেয়ে যাবে, এখানে 3 পেয়ে যাবে, আবার 3 দিয়ে তুমি যদি এটাকে কাটো তাহলে তুমি 4 পেয়ে যাবে, তাই তো? তাহলে এটাকে তোমার ইমপ্লাইজ করে যাচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 4 মিটার, 4 মিটার। বুঝা গেল? এবার আমি যদি এইটার ক্ষেত্রে অঙ্কটা করি, ভালো করে খেয়াল করো, আমি যদি এইটার ক্ষেত্রে অঙ্কটা করি, ভালো করে খেয়াল করো, এইখানে ভালো করে একটা জিনিস তোমাকে আমি খেয়াল করতে বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গাতে দেখো এইটা তোমার নেগেটিভ টার্মিনাল, এইটা তোমার পজিটিভ টার্মিনাল, ভালো করে খেয়াল করো। এইখানে দেখো এইটা নেগেটিভ ছিল, এইটাও নেগেটিভ ছিল, এইটা পজিটিভ ছিল, এইটা তোমার পজিটিভ ছিল, তাই তো? ভালো করে খেয়াল করো, দেখো এই ক্ষেত্রে কি করেছে, এইটা নেগেটিভ, এইটা কিন্তু পজিটিভ চেঞ্জ হয়ে গেছে, এইটা কিন্তু আবার নেগেটিভ, মানে দেখো উল্টো ডাইরেকশন, পোলারিটি মেনটেন করা হয়নি, এক্ষেত্রে পোলারিটিটা মেনটেন করা হয়নি। যদি তোমার পোলারিটি মেনটেন করা না হয়, ভালো করে খেয়াল করবে, সার্কিটে যদি পোলারিটি মেনটেন করা না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম ডিফ্লেকশন পাবো না, সেক্ষেত্রে হয়ে যাবে নট পসিবল ইভেন্ট, নট পসিবল ইভেন্ট। আমাদের সেক্ষেত্রে যে ইভেন্টটা হয়ে যাবে সেটা হবে নট পসিবল ইভেন্ট। এবার তুমি যদি জানতে চাও যে স্যার কেন নট পসিবল ইভেন্ট হচ্ছে, একটু ভালো করে যদি তুমি ভালো করে ভাবার চেষ্টা করো, এইটা আমি বলেছি 40 ভোল্ট, জাস্ট একটু শোনার চেষ্টা করবে, এটাকে জাস্ট একটু শুনলেই হয়ে যাবে 40 ভোল্ট, তাই না? তার মানে এই সাইডে কি আসবে, এইখানে যে আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা হচ্ছে 40 ভোল্ট পজিটিভ সাইড, ঠিক আছে? এইখানে যে আমার পোটেনশিয়াল ড্রপটা সেটা হচ্ছে 0 ভোল্ট, ভালো কথা। এবার দেখো এই ক্ষেত্রে কি হবে, আমার এই ক্ষেত্রে এই সাইডটাতে আমাদের যে পোটেনশিয়াল ড্রপটা সেটা হচ্ছে 8 ভোল্ট হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করো। এবং এক্ষেত্রে আমি যদি মানে এখানে না লিখে আমি এখানে যদি ছোট ছোট করে, এই সাইডে আমাদের কি হচ্ছে, এই সাইডে আমাদের 8 ভোল্ট পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, আর এই সাইডে হচ্ছে আমার 0 ভোল্ট, তাই তো? 0 ভোল্ট। কিন্তু আমি যদি ভালো করে খেয়াল করো এই ক্ষেত্রে দেখো এখানে 0 ভোল্ট আছে, কিন্তু এখানে পজিটিভ আছে, তাহলে এখানে কি হবে, কারেন্টগুলো ফ্লো করবে না? ভালো করে খেয়াল করো তো, হায়ার থেকে লোয়ারের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাই না? কারেন্টটা ফ্লো করবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়ার চেষ্টা করবে। একই রকমভাবে এটাও দেখো তো পজিটিভ থেকে আসছে, পজিটিভ থেকে যখন আসছে এই দিক দিয়ে ওয়্যারের ভেতর দিয়ে যাবে, গিয়ে আবার এই গ্যালভানোমিটার হয়ে কিন্তু এই দিক দিয়ে এন্ট্রি নেবে। তাহলে দেখো এখানে একটা মানে কি হচ্ছে আলটিমেটলি, ভালো করে খেয়াল করো তো, এখানে আলটিমেটলি কিন্তু পুরো দুটো সার্কিট মেটে একটা কমপ্লিট সার্কিট তৈরি করে দিচ্ছে, এবং কারেন্টটা মানে কন্টিনিউয়াসলি ফ্লো করতে আসে। এবার দেখো তো আমরা একটু আগে কি শিখেছিলাম, যে পোটেনশিওমিটার এমন একটি সার্কিট যেটা কিন্তু সেকেন্ডারি যে আমরা সার্কিটটা নেব তার সঙ্গে কোনো রকম লিঙ্ক রাখবে না, কারণ ও নিজে থেকেই নিজেকে কারেন্ট দেবে, নিজে থেকেই নিজেকে মেজার করার চেষ্টা করবে, তাই না? নিজেকে মানে ব্যালেন্স করার চেষ্টা করবে। কিন্তু এক্ষেত্রে দেখছি যে দুটো সার্কিট, আমাদের প্রাইমারি সার্কিট এবং আমাদের যে সেকেন্ডারি সার্কিট, দুটো কিন্তু কনজাস্ট হয়ে যাচ্ছে, একসঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, তাই না? এক্ষেত্রে কিন্তু আমাদের যে পোটেনশিয়াল ড্রপ সেটা কিন্তু আমরা খুঁজে পাবো না, মানে গ্যালভানোমিটারের যে ডিফ্লেকশনটা কখনোই নাল হবে না, কখনোই ডিফ্লেকশনটা 0 পাওয়া যাবে না। তাহলে আমরা এক কথা মনে রাখতে পারি যে পোলারিটি কখনোই চেঞ্জ করা যাবে না, সেম পোলারিটি আমাদের মেজার করতে হবে বা কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু আমরা ডিফ্লেকশন যেটা আছে গ্যালভানোমিটারে 0 পাবো, তাছাড়া কিন্তু পাবো না। বোঝা গেল? এটা তোমার মোদ্দা কথা। চলো এবার 3 নম্বর প্রবলেম দেখে নিই, খুব সহজ সহজ প্রবলেমগুলো আছে, খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। দেখো এখানে বলেছে অলরেডি পোটেনশিওমিটার ওয়্যার হ্যাজ লেন্থ 4 সেন্টিমিটার অ্যান্ড ড্রাইভিং ভোল্টেজ অলরেডি দেওয়া আছে 20 ভোল্ট, তোমরা এখানে খেয়াল করতে পারছো, এখানে 20 ভোল্ট দেওয়া আছে ড্রাইভিং ভোল্টেজ। অ্যাজিউম ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ড্রাইভিং সেল ইজ 0। ওকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া নেই, কোনো অসুবিধা নেই, এগুলো কোশ্চেনে বলে দেওয়া থাকবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই আমাদের এই ড্রাইভিং সেলটা, মানে পোটেনশিওমিটার যে আমরা যে সার্কিটটা বানিয়েছি কোনো রকম ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই। ফাইন্ড দ্য ইএমএফ অফ দ্য সেল, তোমাকে এই ইএমএফ বের করতে বলেছে আমাদের সেলের, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা আমাদের সেল, ওকে, এইটা আমাদের কিন্তু সেল, আর উপরে একটা পোটেনশিওমিটার। ইফ নাল পয়েন্ট লেন্থ কাম 1.5, এই যে দেখো এখান থেকে যে এইখান থেকে যে ডিস্টেন্সটা, এইখান থেকে 1.5 ডিস্টেন্সে তুমি একটা নাল ডিফ্লেকশন পেয়েছো, এখান থেকে এটা বলে দেওয়া, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা অলরেডি শিখেছিলাম যে ভি বাই এল, আমরা শিখেছিলাম ভি বাই এল ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু ই, তাই তো? এটা আমরা অলরেডি শিখেছিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো ভি এর ভ্যালু কত 20, এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু এখানে 4 মিটার টোটাল লেন্থ, ইন্টু এক্স এর ভ্যালু কত 1.5 ইজ ইকুয়ালস টু ই। ভালো করে খেয়াল করো তো, ক্যালকুলেশন করো, 4 দিয়ে এটাকে কেটে দাও, কত হবে 5 ইন্টু 1.5, দিস ইজ 7.5 ইজ ইকুয়ালস টু,
ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 7.5 ভোল্ট। 7.5 ভোল্ট, এক কথায় গল্প শেষ। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, প্রত্যেকটা প্রবলেম বুঝতে পারছো। এগুলো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করে যেতে হবে। 4 নম্বর দেখো, 4 নম্বর প্রবলেম দেখো, খুবই সহজ। ইফ দ্য রিডিং অফ গ্যালভানোমিটার ইজ 0, ভালো করে খেয়াল করো, ওই জন্য দেখো গ্যালভানোমিটারটা স্ট্রেট দেওয়া আছে, গ্যালভানোমিটার ইজ 0, পরিষ্কার বলে দেওয়া আছে গ্যালভানোমিটারের যে রিডিংটা আছে, গ্যালভানোমিটারের যে রিডিংটা আছে সেটা হচ্ছে 0, তার মানে নাল ডিফ্লেকশন শো করছে, কোনো অসুবিধা নেই। নাল ডিফ্লেকশন শো করছে, যে জায়গাতে পয়েন্টটা দেওয়া আছে এই জায়গাতে তোমার নাল ডিফ্লেকশন শো করছে, ভালো কথা। এইখানে যে আমাদের ড্রাইভার সেলটা আছে সেটার যে ইএমএফ সেটা হচ্ছে 10 ভোল্টেজ। এখানে দেখো, এখানে 5 ওহম, এখানে 3 ওহম, এখানে হচ্ছে 2 ওহম। আমরা কি জানি বলো তো? আমরা জানি এটা দেখো সিরিজ কম্বিনেশন আছে না, তাহলে এদের ভেতর যে কারেন্ট প্রবাহিত হবে সেটা একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, তাই না? আই। তাহলে আমরা জানি যে ভি ইজ ইকুয়ালস টু আইআর, এটা আমরা জানি, এটা আমাদের জেনারেল ফর্মুলা, ভি ইকুয়ালস টু আইআর। আমাদের ভিটা যদি ফিক্সড থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে ভি প্রপোর্শন টু আর ওয়ান, ভি ওয়ান প্রপোর্শন টু আর টু, ভি টু প্রপোর্শন টু আর টু, এবং ভি থ্রি প্রপোর্শন টু আর থ্রি, তাই না? এগুলো আমরা লিখতে পারি, তাই তো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে এই বরাবর, মানে এইখান থেকে এইটুকটা যে আমাদের পোটেনশিয়াল ড্রপ সেটা কত হবে বলো তো? 5 ভোল্ট। কারণ এখানে ওহমটা কত, এখানে যে রোধটা রেজিস্ট্যান্সটা কত? 5 ওহম। তাহলে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের আমাদের যে পোটেনশিয়াল ড্রপটা হবে সেটা 3 ভোল্ট। আবার দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে পোটেনশিয়াল ড্রপটা হবে সেটা কতখানি হবে? 2 ভোল্ট, তাই না? কারণ কি 2 ওহম আছে। তাহলে এখান থেকে দেখো, ভালো করে খেয়াল করো, এইখান থেকে এইটুকটা আমাকে আমি যে জায়গাতে স্টার দিচ্ছি, ভালো করে খেয়াল করো, এইখানে এবং এখানে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত? 5 ওহম। তাহলে এইখানে এবং এই দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত হবে? ডেফিনেটলি 5 ওহম হতে হবে। যদি 5 ভোল্ট হতে হয়। যদি 5 ভোল্ট না হয় তাহলে তো ডিফ্লেকশন শো করবে। এখানে কোনো রকম ডিফ্লেকশন শো করছে না, গ্যালভানোমিটার অলরেডি শোয়িং 0 রেজাল্ট, দ্যাট মিন কোনো রকম ডিফ্লেকশন শো করছে না। তার মানে আমাদের যে দুটো যে স্টার দিয়েছি, এইখানে স্টার, এই দুটো পয়েন্ট এবং এই যে নিচের দুটো পয়েন্ট, এই নিচের দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ দুটোর ক্ষেত্রে কিন্তু ইকুয়াল। তার মানে আমরা পরিষ্কার বলতে পারছি যে আমাদের যে এর ভ্যালুটা অবশ্যই 5 ভোল্ট হতে হবে। আমাদের সেলের যে, মানে অ্যাকর্ডিং টু দ্য সার্কিট আমাদের যে সেলটা আছে সেই সেলের ইএমএফটা কিন্তু 5 ভোল্ট হতে হবে, নতুবা কিন্তু গ্যালভানোমিটার ডিফ্লেকশন শো করে দেবে। এখানে কোনো রকম ডিফ্লেকশন শো করছে না, কেন কি 5 ভোল্ট ইকুয়াল হয়ে আছে। বোঝা গেল? চলো নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম। এক্ষেত্রে কিন্তু তোমার রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে। এই যে এখানে 10 ওহম, এখানে যে 8 ওহম দেখছো না, এখানে যে 8 ওহম দেখছো, এই 8 ওহমটা হচ্ছে তোমার, এই যে তারটা দেখছো না, আমরা জানি প্রত্যেকটা তারের একটা করে রেজিস্ট্যান্স থাকে। এই তারের কিন্তু এই যে তারের রেজিস্ট্যান্সটা কিন্তু তোমার দেওয়া আছে 8 ওহম। তারের রেজিস্ট্যান্সটা কিন্তু এই ক্ষেত্রে দেওয়া আছে 8 ওহম। ওকে, বোঝা গেল আমি কি বলতে চাইলাম? 8 ওহম দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা এখান থেকে আমাদের যেহেতু এটা প্রথম সার্কিট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্কিট, এটা আমাদের ফার্স্ট সার্কিট, পোটেনশিওমিটারের সার্কিট, এইটা আমাদের সেকেন্ড সার্কিট, দ্যাট ইজ সেলের সার্কিট, তাই তো? এবার দেখো পোটেনশিওমিটারের যে সার্কিট সেটাতে আমাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেটা কত আছে, ভালো করে খেয়াল করো তো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আছে? এখানে 4 ওহম আছে, আর এখানে আমরা পেলাম 8 ওহম। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারবো না? 4 + 8 দ্যাট ইজ 12 ওহম। 4 + 8 দ্যাট ইজ 12 ওহম। ওকে, 12 ওহম। ভোল্টেজ কত দেওয়া আছে? ইএমএফ কত দেওয়া আছে? ইএমএফ দেওয়া আছে তোমার 48 ভোল্ট। ইএমএফ দেওয়া আছে 48 ভোল্ট। আচ্ছা, আমরা তাহলে এই সার্কিটটার ভেতর দিয়ে আমরা প্রবাহিত কারেন্টের পরিমাণ বের করে নিতে পারবো না? অবশ্যই পারবো। আমরা আই ইকুয়ালস টু কি জানি? আমরা আই ইকুয়ালস টু জানি ভি বাই আর, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি না, দেখো তো, আই ইজ ইকুয়ালস টু 48/12। এটিকে সিম্পলিফাই করলে কি পেয়ে যাবে তুমি? 4 অ্যাম্পিয়ার। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এইটার ভেতর দিয়ে তোমার কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে? 4 অ্যাম্পিয়ার, তাই তো? এটার ভেতর দিয়ে তোমার 4 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু প্রবাহিত হচ্ছে। যদি তোমার 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে এখানে কিছু পরিমাণ পোটেনশিয়াল ড্রপ হবে এই রেজিস্ট্যান্সের জন্য। কি পরিমাণ মানে পোটেনশিয়াল ড্রপ এসছে এখানে এই রেজিস্ট্যান্সের জন্য? তুমি ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আমার যে ড্রপটা আসবে সেটা 4 × 4 আলটিমেটলি কিন্তু 16।
ভালো করে খেয়াল করো, আমার যে এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের জন্য যে পোটেনশিয়াল ড্রপটা আমার আসবে শুধুমাত্র এই রেজিস্ট্যান্সের জন্য 16 ভোল্ট চলে আসবে না। ভালো করে খেয়াল করো, আমার এই রেজিস্ট্যান্সের জন্য অলরেডি এখানে একটা পোটেনশিয়াল ড্রপ আসবে, সেটা হচ্ছে 16 ভোল্টেজ। যদি 16 ভোল্টেজ অলরেডি ড্রপ করে যায় এই রেজিস্ট্যান্সে, তাহলে তোমার এই টার্মিনালে যে ভোল্টেজটা এসে পৌঁছাবে, কতটা ভোল্টেজ এসে পৌঁছাবে? নিশ্চয়ই 48 মাইনাস 16, 48 মাইনাস 16, বিকজ অলরেডি 16 ভোল্টেজ খেয়ে নিয়েছে রেজিস্ট্যান্সটা। তাহলে আলটিমেটলি তোমার কাছে যে ভোল্টেজটা এসে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে 32 ভোল্ট। 32 ভোল্ট, তাই তো? তুমি তুমি কিন্তু এইভাবে করতে পারো। 32 ভোল্ট কিন্তু তোমার কাছে এসে পৌঁছাচ্ছে। এই পোটেনশিয়াল ড্রপ হচ্ছে তোমার এই যে ওয়্যার বরাবর, ঠিক আছে? আর এটা তো 0 ভোল্টেজ, এটা 0 ভোল্টেজ। এইবার বলেছে তোমার অলরেডি এখানে কিন্তু এই যে গ্যালভানোমিটারটা কিন্তু কোনো রকম ডিফ্লেকশন শো করছে না, তার মানে এইটা তোমার নাল পয়েন্ট। এই যে পয়েন্টটাই নাল পয়েন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা এখন বলতে পারি না, দেখো তো, আমরা এখন বলতে পারি না আমাদের পোটেনশিয়াল ড্রপটা কিন্তু এখন আর 48 নেই। তুমি যদি এরকমভাবে লিখে দাও যে 48/10 ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু 12, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু প্রবলেমটা রং হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার এটা কিন্তু রং হয়ে যাবে। কেন হবে? কেন কি তোমার পোটেনশিয়াল ড্রপ এখন 48 নেই, তোমার পোটেনশিয়াল ড্রপ এখন হচ্ছে 32। তাহলে সেক্ষেত্রে আমাদের যে রিকোয়ার্ড অ্যান্সারটা হবে, সেটা হবে কি বলতো? 32/10 ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু 12। এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে তুমি এক্স এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাবে। এক্স এর ভ্যালু কত পেয়ে যাবে? 12 ইন্টু 10/32। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, তুমি যেটা পেয়ে যাবে 3.75 মিটার। এইভাবে কিন্তু তোমাকে করতে হবে অঙ্ক। বোঝা গেল? আচ্ছা, চলো পরেরটাতে। এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিকটা বলবো, কম্পারিজন অফ ইএমএফ অফ টু সেল। দুটো সেলের মধ্যে তুমি কিভাবে কম্পারিজন যদি আমরা করতে চাই কিভাবে করতে হবে, এবং সেই প্রসেসগুলো একটু একটু আলোচনা করে নেব। দেখো, এখানে অলরেডি দুটো সেল তুমি ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, তাই তো? এখানে রেড কালার নিলে সুবিধা হবে, বোঝা যাবে। দুটো সেল দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এখানে K1 দ্বারা, মানে K1 কি নেওয়া হয়েছে, এখানে একটা K2 কি নেওয়া হয়েছে। কেন কি দুটো কি যদি তুমি না নাও, তাহলে তো তুমি দুটো সেলকে আলাদা আলাদাভাবে ইয়ে করতে পারবে না। এটা হচ্ছে তোমার K1, এটা হচ্ছে K2। এই দুটো কি পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ভালো করে খেয়াল করো, যখন K1টা ক্লোজ, যদি আমি এইটাকে ক্লোজ করে দিই, ভালো করে খেয়াল করো, এইটাকে আমি ক্লোজ করে দিলাম, মানে জয়েন করে দিলাম, ঠিক আছে? এইটা কিন্তু অলরেডি ওপেন আছে, এটা কিন্তু K2টাকে এখনো ওপেন রাখা হয়েছে। দেখো ভালো করে খেয়াল করো, ডেফিনেশনে লেখা হয়েছে K2 কিন্তু ওপেন করা আছে, K2 ওপেন, এবং K1 হচ্ছে তোমার ক্লোজ, K1টা ক্লোজ। যদি এই কন্ডিশনটা করা হয়, তাহলে আমি প্রথম সার্কিটটা নিয়ে কাজ করছি, তাই তো? প্রথম সার্কিটটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের সেক্ষেত্রে যে লেন্থটা পাচ্ছি, নাল পয়েন্টের কোথায় পাচ্ছি? এই লেন্থে পাচ্ছি, L1 লেন্থে আমি নাল পয়েন্টটা খুঁজে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো না V/L ইন্টু L1, কেন কি টোটাল যে লেন্থ এই ওয়্যারটার, এই পুরো যে তারটা আছে কিনা, এই পুরো তারটার যে লেন্থটা, ভালো করে খেয়াল করো, আমি যে পুরো তারটা নিয়েছি, এই পুরো তারটার যে লেন্থ সেটা কিন্তু L, পুরো তারটার যে লেন্থ সেটা হচ্ছে L, আমি উপরে লিখলাম, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো না ভি, আর এখানে যে পোটেনশিয়াল ড্রপ সেটা হচ্ছে ভি, এইটা হচ্ছে ব্যাটারির যে ইএমএফ সেটা হচ্ছে ভি। তাহলে V/L আমরা লিখতে পারি V/L ইন্টু L1। এই যে L1, দেখো L1 বলা আছে এখানে, L1 এটার জন্য, K1 এর জন্য L1 ইকুয়ালস টু E1, কেন কি এই যে E1টা কার জন্য? এই সেলটার জন্য, E1টা ইকুয়ালস টু K L1 ইকুয়ালস টু E1, কেন কি V/L কে আমরা কি লিখতে পারি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট K, তাই না? ওই কারণে এখানে কিন্তু লেখা হয়েছে KL1 ইকুয়ালস টু K2। ঠিক একইভাবে এবার আমি K1টাকে ওপেন রাখছি, এইটাকে আমি ওপেন রাখছি, এইবার আমি K2টাকে জয়েন করে দিচ্ছি। ভালো করে খেয়াল করো, সেক্ষেত্রে আমার যে পোটেনশিয়াল ড্রপটা আসছে সেটা আমি ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমার পোটেনশিয়াল যে ড্রপটা আসছে সেটা আমার L2 লেন্থে আসছে। ভালো করে খেয়াল করো, আমার সেক্ষেত্রে যে পোটেনশিয়াল ড্রপটা আসছে সেটা হচ্ছে তোমার L2 লেন্থে আসছে, এখান থেকে এই লেন্থ L2 লেন্থে আসছে সেক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? একইভাবে সিমিলারলি লিখতে পারি না V/L ইন্টু L2 ইজ ইকুয়ালস টু E2। এখান থেকে যদি সিম্পলিফাই করো তাহলে তুমি পেয়ে যাবে, এইটা তোমার 1 নাম্বার ইকুয়েশন, এইটা তোমার 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন থেকে যদি তুমি কম্পেয়ার করো, এই রিলেশনটা অবটেন করতে হবে। এইটাই আমাদের মাথায় রাখতে হবে। আমি এগুলো পুরো একটু বললাম, এগুলো মাথায় না রাখলেও চলবে, তোমাকে এই রিলেশনটা মাথায় রাখলেই হবে। E1/L
E2 is equals to L1 by L2, E1 by E2 is equals to L1 by L2, L1 L2 E1 E2 কি সেটা আমি অলরেডি বলেছি। এইটাই হচ্ছে তোমাকে মনে রাখতে হবে কম্পারিজন অফ সেল। তাহলে দেখো এর উপরে একটা প্রবলেম করা যাক, কি প্রবলেমটা দিয়েছে, বলেছে যে given that E1 is 30 volt when K1 is closed and null point obtained x equals to 40 centimeter, and when only K2 closed, null point obtained at x equals to 60 centimeter, so find E2। আমরা অলরেডি দেখেছি আমাদের যে ফর্মুলা কি ছিল, আমাদের ফর্মুলা ছিল E1 by E2, আমাদের যে ফর্মুলা ছিল E1 by E2 is equals to L1 by L2। তাহলে আমরা E1 এবং E2 ভ্যালুটা বসিয়ে দিই। E1 এর ভ্যালু 30, E2 ভ্যালু কত দেওয়া আছে, E2 ভ্যালু দেওয়া আছে তোমার ডানে, তাহলে E2 ভ্যালুটা আমাকে বের করতে হবে। L1 এর ভ্যালু কত দেওয়া আছে 40, আর L2 ভ্যালু কত দেওয়া আছে 60। এগুলো খুবই সহজ, সিম্পলিফাই করে দাও। এখানে 2 হবে, এখানে হচ্ছে 3 হবে, এটা 3 হবে, হ্যাঁ এইটা থেকে এটা কেটে দিলে এটা 15 হবে, তাই না? তাহলে এখান থেকে আলটিমেটলি তুমি যদি এখান থেকে সিম্পলিফাই করো E2 ভ্যালুটা পেয়ে যাবে 3 আর 15 গুণ করলে 45 ভোল্ট, 45 ভোল্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নাম্বার একটা প্রবলেম করে দেওয়া আছে, একটু খেয়াল করে নেবে, এটা একদম পুরো ডিটেলসে করে দেওয়া আছে, একটু দেখে নেবে, একই রকম প্রবলেম। 8 নাম্বার একটা থিওরিটিক্যাল প্রবলেম আমি তুলেছি, ভালো করে খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে একটু আগে বলেছিলাম না যে 3টে কারেক্ট হবে, একটা ভুল হবে। দেখো এখানে লিখেছে ফর কম্পেয়ারিং দ্য ইএমএফস অফ টু সেল উইথ পোটেনশিওমিটার আ স্ট্যান্ডার্ড সেল ইজ ইউজড টু ডেভেলপ আ potential gradient along the wires. Which of the following possibilities would make experiment unsuccessful? সাকসেসফুল হতে দেবে না, কোনটার জন্য? দেখো আমরা একটু আগে দেখেছিলাম আমাদের যে ব্যাটারির ইএমএফটা সেটা অবশ্যই সেলের ইএমএফ থেকে বড় হতে হবে। দেখো 1 নম্বর অপশনটা তাহলে কারেক্ট হচ্ছে, দ্য ইএমএফ অফ স্ট্যান্ডার্ড সেল ইজ লঙ্গার দেন ইএমএফস অফ টু সেল, দুটো সেলের ইএমএফটা অবশ্যই থেকে বড় হতে হবে, কারেক্ট। ডায়ামিটার অফ ওয়্যারস ইজ দ্য সেম, ডায়ামিটার ইন দ্য সেন্স ক্রস সেকশনাল এরিয়া সবসময় ইউনিফর্ম থাকতে হবে, তাহলে বি নাম্বার অলসো ট্রু। সি নাম্বার, দ্য নাম্বার অফ ওয়্যারস ইজ, এখানে এখানে লেখা হয়নি, এখানে দ্য নাম্বার অফ ওয়্যারস, এখানে হচ্ছে তোমার যেটা আসবে নাম্বার অফ ওয়্যারস ইজ 10, কেন কি তোমার হচ্ছে ওই 10 মিটার আমরা বারবার করে বলছিলাম মিনিমাম 10 মিটার না হয় 1 মিটারের করে একটা তার থাকে, তো 10 মিটার, ওই জন্য দ্য নাম্বার অফ ওয়্যারস ইজ 10, কারেক্ট। কিন্তু ডি নাম্বার বলেছে দ্য ইএমএফ অফ স্ট্যান্ডার্ড সেল ইজ স্মলার দেন দ্য ইএমএফস অফ টু সেল। দেখো সেলের সঙ্গে সেলের কম্পারিজন কেমন একটা কথা হয়ে গেল না, ভুল হয়ে গেল, তাহলে এইটাই কিন্তু আমাদের সেই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আনসাকসেসফুল, এক্সপেরিমেন্ট আনসাকসেসফুল। তাহলে অপশন ডি ইজ দ্য কমপ্লিটলি রং, অপশন এ বি সি তিনটেই কিন্তু ট্রু ফ্যাক্ট of potentiometer। next 9 number question দেখো, 9 number questionটা খেয়াল করো, এখানে 9 number বলেছে তোমাকে if the balanced length corresponding to the point BC 40 centimeter on the potentiometer wire, the balance length corresponding to the point C and D। ভালো করে খেয়াল করো, প্রথমে আমরা যদি এই BC বরাবর ক্যালকুলেশন করার চেষ্টা করি, খুবই সহজ, একটু ক্যালকুলেশন দেখার চেষ্টা করবে। আমরা যদি BC বরাবর ক্যালকুলেশন করার চেষ্টা করি আমরা যদি BC বরাবর ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি না, রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, ভালো করে খেয়াল করো তো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? অ্যাকচুয়ালি এটা যেহেতু প্যারালাল কম্বিনেশনে আছে, তাই না, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/10 প্লাস 1/10, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না 2/10, কেটে দাও এখান থেকে, এটা কেটে দাও, তাহলে 5 হবে, তাহলে আমরা কি লিখতে পারি 1/5, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করে যাবে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 5 ওহম, তাই তো 5 ওহম। এইবার বলেছে এই বিসি বরাবর যে লেন্থটা দেওয়া আছে 5 ওহম ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 40 সেন্টিমিটার। দেখো বলেছে ইফ দ্য ব্যালেন্স লেন্থ করসপন্ডিং টু পয়েন্ট বি অ্যান্ড সি ইজ 40 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, দেখো তো 5 ওহম ইজ ইকুইভ্যালেন্ট টু 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে 1 ওহম, তাহলে কত হবে 1 ওহম ইজ ইকুয়ালস টু
1 ওহম ইজ ইকুয়ালস টু কি হবে 8 সেন্টিমিটার, তাই তো? তোমাকে বলেছে তুমি বের করো করসপন্ডিং সি অ্যান্ড ডি, তাহলে করসপন্ডিং সি অ্যান্ড ডি বরাবর তোমার রোধটা কত দেওয়া আছে 4, তাহলে 4 ওহম, ভালো করে খেয়াল করো 4 ওহম ইজ ইকুয়ালস টু কত হবে তাহলে 8 ইন্টু 4, দ্যাট ইজ 32 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার। অন্য কিছু ভাবার দরকারই নেই, এইভাবেই কিন্তু হয়ে যাবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের সিরিজের লাস্ট কনসেপ্ট বলতে পারো ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা যদি বের করতে চাই পোটেনশিওমিটারের, ভালো করে খেয়াল করবে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দুটো কেস অ্যারাইজ করবে। যখন ধরো এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা দিয়ে নর্মালি কারেন্ট ফ্লো করবে, এই রেজিস্ট্যান্সটার কোনো অস্তিত্ব থাকবে না, এই রেজিস্ট্যান্সটার কোনো অস্তিত্ব দেওয়া থাকবে না। মানে দেখো আমি ওই কারণে এখানে একটা কি পয়েন্ট নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে, এই কিটা কিন্তু তোমাকে রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করবে, আবার রেজিস্ট্যান্সটাকে ডিসকানেক্ট করবে। তো প্রথম যে কন্ডিশনটা কে, দেখো কে ইজ ওপেন, মানে রেজিস্ট্যান্সটা কিন্তু কোনো রকমভাবে ওই সার্কিটের সঙ্গে যুক্ত নয় ফার্স্ট কেসে। সেক্ষেত্রে আমাদের যে নর্মাল ফর্মুলা আমরা জানি V/L ইন্টু L1 ইকুয়ালস টু ই। কিন্তু যদি আমি এই কেটাকে ইনক্লুড করে দেই, মানে আমি যদি ধরো কেটাকে যদি ক্লোজ করে দিই, তাহলে আমার এই রেজিস্ট্যান্সটাকে তখন কি হবে, এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করবে, তাই না? এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে তখন কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করবে, কারণ কি এটা এখন জয়েন্ট হয়ে গেছে, আমি এটাকে জয়েন করে দিয়েছি, এখন এটার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে। সেই ক্ষেত্রে আমাদের যে ইএমএফটা হবে, এই যে সার্কিটটা, এই যে নিচের যে সার্কিটটা মানে সেকেন্ডারি যে সার্কিটটা, সেই সার্কিটের ইএমএফ কি হবে, ই মাইনাস আইআর না, এটা আমরা পড়েছিলাম ই মাইনাস আইআর, ফার্স্ট কেসে আমরা পড়েছিলাম ই মাইনাস আইআর। এখান থেকে যদি তুমি, আমরা আয়ের ভ্যালুটাও পড়েছিলাম যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে কাজ করি, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা আমরা পড়েছিলাম। এখান থেকে যদি আমি সিম্পলিফাই করি, করলে আমি কিন্তু এই একটা ফর্ম পেয়ে যাব, V/L ইন্টু L2 বা ইকুয়ালস টু ER বাই আর প্লাস আর ক্যাপিটাল আর। এগুলো জাস্ট ফর্মুলার মতো মনে রাখতে হবে, দরকার নেই। এইবারে এখানে এইটাকে 1 নাম্বার ধরো, এইটাকে তুমি 2 নাম্বার ধরো। 1 নাম্বার এবং 2 নাম্বারকে তুমি যদি ডিভাইড করে দাও, তাহলে তোমার অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যে ফর্মুলাটা পাচ্ছ, এইটাকে নিয়ে খালি চলতে হবে, এইটাকে নিয়ে চলতে হবে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট তুমি যে ফর্মুলাটা পাচ্ছ, এইটাকে নিয়ে চলতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটাকে নিয়ে চলতে হবে। এই ফর্মুলাটা এখানে আমি দেখিয়েছি আরও ইম্পর্টেন্টলি, যাতে করে তোমাদের মাথায় থাকে। আর স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর L1 বাই L2 মাইনাস 1, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা পোটেনশিওমিটার থেকে। দেখো এই ফর্মুলাটা শিখলাম, তাহলে এর উপর একটা অ্যাপ্লিকেশন করে নিই, কিচ্ছু না, শুধুমাত্র ফর্মুলাটাকে মাথায় রাখবে, প্রবলেম সরাসরি করতে পারবে, কোনো দরকার নেই। আর এখান থেকে একটু যেটুকু বললাম একটু মাথায় রাখবে, ব্যাস তাহলেই শেষ। 10 নম্বর লাস্ট কোশ্চেন আজকে, পোটেনশিওমিটার is used to find out internal resistance of the cell if the null point length comes 3 meter when no external resistance is applied। যখন নাল পয়েন্ট মানে যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ভালো করে খেয়াল করবে, যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে অ্যাপ্লাই করা হচ্ছে না, সেক্ষেত্রে তুমি যখন ডিসপ্লেসমেন্টটা পাচ্ছ সেটা হচ্ছে 3 মিটার, তার মানে এটা হচ্ছে L1। যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা থাকছে না সেটা L1, যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা থাকছে, দেখো ভালো করে খেয়াল করো, যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা থাকছে তখন সেটা হয়ে যাবে তোমার L2। তাহলে এইটা হচ্ছে তোমার L1, এইটা হচ্ছে তোমার L2। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? প্রথমটা L1 যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স থাকবে না তখন L1, যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করছো তখন তুমি যেটা পাবে L2। আর এই যে দেখো 100 ওহম দেওয়া আছে, সেটা তোমার ক্যাপিটাল আর। তাহলে আমাদের অলরেডি স্মল আর এর যে ফর্মুলা শিখেছি, L1 বাই L2 মাইনাস 1, L1 বাই L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে না, দেখো তো 3/2 মাইনাস 1 ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া আছে এখানে 100। এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো 1/2 ইন্টু 100, এটাকে সিম্পলিফাই করো, কি পেয়ে যাবে 50 ওহম, 50 ওহম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসকে ধীরে 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 ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা আপাতত এতটুকুই শিখলাম। হ্যাঁ, আমার মনে হয়েছে পোটেনশিওমিটার অনেক কিছু আছে, অনেক কিছু আছে, শুধু আমি তো খুব সামান্য পরিমাণ এখানে তোলার চেষ্টা করেছি, প্রচুর কিছু আছে পোটেনশিওমিটার, অত কিছু করা যাবে না। যতটুকু মনে হয়েছে যে আমাদের এগুলো খুব সহজে চোখে দেখে বা একটু বুঝলে হয়তো অ্যান্সারগুলো করা সম্ভব হবে, আমি সেগুলো করেছি।
আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর পরবর্তী চ্যাপ্টারগুলো ধীরে ধীরে আনার চেষ্টা করব এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর এমসিকিউ চর্চা করব। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।